আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন হওয়া উচিত মনে করেন বিদায়ী সিইসি নুরুল হুদা। 850 ইউনিয়নে ভোট 11 নভেম্বর। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বললেন ওবায়দুল কাদের। বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। ঢাকা দুবাই নিয়মিত ফ্লাইট চালু। পয়লা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে দেশের 7 বিভাগে। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 45 শিক্ষার্থী। এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে দিতে হয় 3 থেকে 15 লাখ টাকা ঘুষ, তথ্য টিআইবির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও ইসির প্রতি আস্থা আছে জনগণের। দ্বিতীয় দফায় প্রায় 850 ইউপি নির্বাচন হবে 11 নভেম্বর। এছাড়া সপ্তম দফা পৌরসভা নির্বাচন ও সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। একরামুল হক সাইমের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সংসদীয় উপনির্বাচনের সময়সূচি ঠিক করতে অনুষ্ঠিত হয় কমিশন সভা। সভা শেষে সাংবাদিকদের কাছে সম্প্রতি রাশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ওদেশে আমাদের মতো রাস্তাঘাটে ব্যানার, ফেস্টুন অথবা দেয়ালে দেয়ালে ফেস্টুন এগুলো নেই। আর আমাদের 3 দিন পর্যন্ত যে ব্যালট বক্স এক জায়গায় রাখা, নিরাপদে থাকা, সেরকম ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের নেই। এ সময় পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সিইসির মতামত জানতে চান সাংবাদিকরা। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়। গত বছর যেন মহান রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন, সেটা মহান রাষ্ট্রপতির বিষয়। উনি কি করবেন সেটা বলতে পারবো না। ওই স্টেজে হতে হবে। আমাদের করণীয় কিছু নাই। ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কিছু ভূমিকা থাকে না এখানে। তবে আইন করে ইসি গঠন করলেই আস্থার সংকট দূর হবে বলে মনে করেন না তিনি। কি ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে। সবাই বলে আস্থার জায়গা তৈরি হবে, তারা রাজনীতি করে, তারা আইন কিরকম হবে বলে কি তার উপর নির্ভর করবে। তার মতে কমিশন জনগণের আস্থার সংকটে রয়েছে বলে ঠিক নয়। জনগণ আপনাকে বলেন নাই যে আস্থা নেই। রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন, নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। 60% থেকে 80% পর্যন্ত লোক ভোট দেয়, তো এটা আস্থার জায়গা না। পরে ইউপি, পৌরসভা ও সংসদীয় উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব। দ্বিতীয় দফায় 848 ইউপি নির্বাচন হবে 11 নভেম্বর। মনোনয়নপত্র জমা দিতে হবে 17 অক্টোবরের মধ্যে। সপ্তম দফায় 10টি পৌরসভা নির্বাচন ও সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। ইসি সচিব জানান, জানুয়ারিতে জেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জনসমর্থন নিয়ে জেগে উঠছে দেখে সরকার সারা দেশে নতুন করে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি, হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল হাসানের রিপোর্ট। করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হেল্প সেন্টার কার্যক্রমের উদ্বোধন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে নেতারা করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনের আয়োজনের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। ওই 1975 সালে যখন বাকশাল হয়েছিল তার আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। আবার সেই পুরনো স্লোগান তারা নিয়ে এসেছে, এক নেতা এক দেশ। এখন হচ্ছে হাসিনার বাংলাদেশ।
নেতার কথা বলেন ওবায়দুল কাদের সাহেব। আরে নেতা তো একজন আমাদের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে, লড়াই করতে গিয়ে তিনি গৃহে অন্তরীণ হয়ে অবস্থায় আছেন। মিথ্যা মামলা দিয়ে তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে সারা দেশের জনগণ ফুঁসে উঠেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন এখন সময়ের ব্যাপার। ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে। কেন? কারণ কি? কারণ বিএনপি জেগে উঠছে, কারণ তারা ভয় পেয়েছে, কাঁপছে। এই জন্য তারা বিএনপির উপরে চড়াও হয়ে আক্রমণ করছে। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাত্রে ভোট নিয়ে গিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করেছেন, সেখান থেকে যে রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যেন তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন। বিএনপি নেতারা বলেন, করোনা মহামারীকে পুঁজি করে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সরকার গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের আস্থার কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, তাতে জনগণ আর সাড়া দেবে না। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এতে আগামীতে দেশের নেতৃত্ব দিতে, নিজেদের সৎ মেধাবী চরিত্রবান হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পতনে বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনাও করেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় যেসব নেতা মাঠে না থেকে ঘরে বসে রাজনীতি করছেন, তাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। যারা ড্রয়িং রুমের মধ্যে বসে থাকে আর সেখান থেকে নেতৃত্ব করে, তারা আওয়ামী লীগের প্রাণ নয়। আওয়ামী লীগের প্রাণ হচ্ছে মাঠের নেতাকর্মীরা। আমাদের নেত্রীর রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। এদিকে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, মিথ্যার রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। আজকে তারা এই সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের মধ্যে বিভ্রান্ত করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করে আমাদের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করতে চায়। অপরাজনীতির কারণে আরও কয়েক যুগ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বিমানবন্দরের ৬টি আরটি-পিসিআর ল্যাবেরই অনুমোদন দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এর ফলে দুপুর থেকে নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন প্রবাসী কর্মী ও বিদেশগামী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বুধবার দুপুরে দেয়া আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়, একজন যাত্রী তার যাত্রা শুরুর ৬ ঘন্টা আগে অনুমোদিত ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করাবেন। সেখান থেকে নেগেটিভ সার্টিফিকেট পেলেই তারা যাত্রা করতে পারবেন আরব আমিরাতের উদ্দেশ্যে। একটা ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে, এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, এখানে আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আছে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে আছে, প্রবাসী কল্যাণ থেকে আছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আছে। তারা পুরো ব্যাপারটা এখানকার যে প্যাসেঞ্জারদের মেডিকেল টেস্ট করানো, তারপরে অন্যান্য যে সেফটি ইস্যুগুলো, তারপরে যে বর্জ্যর যে ব্যাপারটা আছে, এগুলো কিভাবে হচ্ছে তারাই মনিটর করবে এবং টাইম টু টাইম তাদেরকে অ্যাডভাইস করবে। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সিভিল এভিয়েশনের বিশেষ অনুমতি সাপেক্ষে এমিরেটস এয়ারলাইন্স অল্প কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করে ঢাকা থেকে। অনুমতির পর দুপুর থেকে নিয়মিত ফ্লাইট শুরু করেছে তারা। বিমানবন্দরে স্থাপিত ৬টি প্রতিষ্ঠানের আর্টিফিশিয়াল ল্যাবে প্রতিদিন অন্তত ৩৫০০ যাত্রীর তাৎক্ষণিক করোনা পরীক্ষা সম্ভব বলেও জানান কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রগুলোতে আজও করোনা টিকা দেয়া হয়েছে। তবে দক্ষিণ সিটিতে টিকা কার্যক্রম বন্ধ ছিল। পূর্ব ঘোষণা ছাড়া টিকাদান বন্ধ থাকায় কেন্দ্রে এসে দুর্ভোগে পড়েন অনেকে। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিন ৬৬,২৫,১২৩ জনকে টিকা দেয়া হয়। বাকি ৮,৭৪,৪৭৭ জনকে টিকা দিতে বুধবারও চলে এই কর্মসূচি। দ্বিতীয় দিন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল একেবারেই কম। ঢাকা উত্তর সিটির বিভিন্ন কেন্দ্রে দুপুর ২:৩০টায় শুরু হয় টিকা কার্যক্রম। ভিড় কম থাকায় বিড়ম্বনা ছাড়াই টিকা নিয়ে খুশি নগরবাসী। কিন্তু ঘোষণা ছাড়া দুই সিটিতে সময় দুই রকম হওয়ায় হতাশ টিকা প্রত্যাশীরা। সকাল ৯টায় বলে, আবার দুপুর ২টার পর থেকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট টাইম দেব, ওই টাইম অনুযায়ী আমরা করার দরকার ছিল, কিন্তু ওনারা তো এটা বলে না। রেজিস্ট্রেশন করেছি, আমরা বারবার মেসেজ দেখছিলাম, তো এখন পেয়েছি, জিনিসটা ভালোই লাগতেছে। এখানে আসলাম, বাসার সামনে কাছে, সুবিধা হলো আমাদের জন্য। তবে ঢাকা দক্ষিণ সিটিতে টিকার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাওয়ায় বিশেষ ক্যাম্পেইন বন্ধ ছিল। সিটি কর্তৃপক্ষ ও স্থানীয় কাউন্সিলরদের কাছ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা না পাওয়ায় এদিনও কেন্দ্রগুলোতে টিকা নিতে এসেছিলেন নাগরিকরা। কালকে এসে ফেরত গেছে, এখন আবার আসলাম, এখন এসে বলে দেখেন নাই টিকা দেবো বলে তো আসছিলাম, এখন তো টিকা পেলাম না। এটা নির্দেশ না ঢাকা দক্ষিণ সিটি আপনাদের, সেটা আপনি একটু বলেন। না। আগামী ২৯ অক্টোবর শুক্রবার হওয়ায় বুধবার টিকা নেওয়া ব্যক্তিরা পরের দিন ৩০ অক্টোবর পাবেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭,৪৮৭ জনে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন। মৃতদের মধ্যে ১৫ জনই ৫০ ঊর্ধ্ব। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘন্টায় ২৮,৫৯৯টি নমুনা পরীক্ষায় ১,১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৬৫ জনই ঢাকা বিভাগের। শনাক্তের হার ৪.১২%। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার আবেদনকারীরা সবাই ঢাকায় না এসে নিজ বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা ভাইরাসের কারণে ২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এবারও আবেদন পড়েছে রেকর্ড সংখ্যক। ৭,১৪৮ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩,২৪,৩৪০ জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৪৫ জন। ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ বা ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনে ৫ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকেও এই পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা বিভাগের শিক্ষার্থীরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন। অন্য ৭ বিভাগের শিক্ষার্থীদের নিজ বিভাগের মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। উদ্দেশ্যটি হলো যে শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যে বিভিন্ন ভোগান্তি সেটি লাঘব এবং সময় এবং অর্থ সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে সেটি করা। ঢাকার বাইরে ভর্তি পরীক্ষা হওয়ায় প্রশ্নপত্র বহন ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে এর মূল উৎপাদনে বিশ্ববিদ্যালয়ের থাকবে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণু অবস্থা। এই ক্ষেত্রে সেইগুলো আমরা খুব কঠিনভাবেই অনুসরণ করব এবং সেই বার্তাটিও আমরা আপনাদের মাধ্যমে সকলকে দিতে চাচ্ছি। 89 জন শিক্ষার্থী যারা বিভিন্ন সময় অসাধু উপায় অবলম্বন এবং বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাদের যে বর্ষেই হোক না কেন সেগুলো শনাক্ত করার পরে তাদের ভর্তি বাতিল সহ বহিষ্কার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫ অক্টোবর আবাসিক হল খোলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপাচার্য।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে 3.5 থেকে 15 লাখ টাকা ঘুষ লেনদেন হয় বলে জানিয়েছে টিআইবি। মাধ্যমিক শিক্ষা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার মান উন্নয়নে 2010 সালের শিক্ষানীতি এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলেই অনিয়ম ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে জানান নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শফিউল আলম সুজনের রিপোর্ট। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে শিক্ষা খাতে নানা অনিয়ম, দুর্নীতি ও দুর্ভোগের চিত্র উঠে এসেছে। দেশের 18টি উপজেলা 54টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা হয়। টিআইবি বলছে, মাধ্যমিক পর্যায়ে 45 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 1 জন। আর শিক্ষক পদে নিয়োগ পেতে স্থানীয় রাজনৈতিক নেতা, গভর্নিং বডিকে দিতে হয় 3.5 থেকে 15 লক্ষ টাকা। এনটিআরসি থেকে সুপারিশ করা সহকারী শিক্ষকদের প্রতিষ্ঠানে যোগ দিতেও গুনতে হয় 50 থেকে 2 লাখ টাকা। শিক্ষা মান উন্নয়নে এক ধরনের অ্যাডহক ভিত্তিতে উদ্যোগ গৃহীত হয়েছে। কোনো সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কৌশল বা স্ট্র্যাটেজিক যে থিঙ্কিং, সেই ধরনের কিছু আমরা দেখতে পাইনি। শিক্ষা কার্যক্রম প্রক্রিয়ায় আমরা যে দেখতে পেয়েছি অনিয়ম দুর্নীতির এক ধরনের যে অভিযোগ আছে, সেগুলো ব্যাপকভাবে অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক অফিসের কর্মকর্তারাও নানা অনিয়মে জড়িত বলে জানায় টিআইবি। সরকারি স্কুল কলেজের একজন শিক্ষক দীর্ঘ 10 বছর বা আরও বেশি সময় একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন। নিয়ম বহির্ভূতভাবে থাকতে এবং বদলিতে প্রয়োজন অর্থের। শিক্ষক নিয়োগ, শিক্ষক বদলি ইত্যাদি ক্ষেত্রে কি ধরনের অবৈধ লেনদেনের অভিযোগ, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আমরা পর্যাপ্ত উদ্যোগ দেখতে পাই না, যার ফলে অনিয়ম দুর্নীতির বিস্তার ঘটেছে। করোনার কারণে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সংসদ টেলিভিশন কিংবা অনলাইন ক্লাস শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারেনি বলেও জানায় টিআইবি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র আয়ত্ত ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার প্রস্তাবনাকে বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংকের একত্রিত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আলোচনা এখনও খসড়া পর্যায়ে রয়েছে। সংসদে অনুমোদনের পর 2 ব্যাংকের একত্রিত কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি। পদ্মা ব্যাংকের দুর্নীতিতে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ গুরুত্বের সাথে দেখছে সরকার। সেটি হলো পদ্মা ব্যাংকটি এখন যে ওনারশিপ স্ট্রাকচারে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবগুলো জড়িত আছে। আমরা মার্জার হবে, আমরা আইন মোটামুটি ড্রাফট স্টেজ আছে, আমাদের ড্রাফট হয়ে গেছে। আমরা এগুলাকে সংসদে নিয়ে আসবো এবং সেখান থেকে অনুমোদিত হয়ে যাওয়ার পর মার্জার কার্যক্রম শুরু হবে। নিম্ন আদালতের সব আদেশ ও রায় উন্মুক্ত আদালতে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গত 2 সেপ্টেম্বর এক মামলার রায়ে জামিন সহ গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে উচ্চ আদালতের রায় অনুযায়ী ওই নির্দেশনা অনুসরণ করার জন্য সব অধস্তন আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর মিরপুরে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মিরপুর 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রিজভী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ সহ পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় 2021 সালের 30 জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের সম্মতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 250% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 170% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। 1 অক্টোবর থেকে রাজধানীর জাতীয় নাট্যশালার মিলনায়তনে 12 দিন ব্যাপী গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব 2021 অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপজীব্য করে এবারে উৎসবে মঞ্চনাটক, গান, নৃত্য, আবৃত্তি বিভাগে রাজধানী ছাড়াও বিভিন্ন এলাকার 140টি সংগঠনের 3,500 শিল্পী ও কলাকুশলী অংশ নেবে। এবারে সাফ ফুটবলের খবর। মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জার্সি প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় বিপুল সাড়াও পড়েছিল। নারায়ণগঞ্জের সুব্রত দাসের ডিজাইন করা সবুজ জার্সিটি হোম ম্যাচের জন্য এবং সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল রঙের জার্সি অ্যাওয়ে ম্যাচের জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে। এই দুটি পরে সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নেবে বাংলাদেশ ফুটবল দল। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। 27 নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে একথা জানান সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। বিকেলে বাফুফে ভবনে মিটিং শেষে তিনি জানান দলবদল হবে পূর্ব ঘোষিত 1 অক্টোবর থেকে, শেষ হবে 25 নভেম্বর। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12 দলের সঙ্গে আরও 4টি দল যোগ নিয়ে অংশ নেবে স্বাধীনতা কাপে। আগামী প্রিমিয়ার লিগ আয়োজন করা হবে 6টি ভেন্যুতে। কাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল অনূর্ধ্ব 18 ফুটবল টুর্নামেন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রথম আসরে ঢাকা মহানগরীর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 32টি শাখা নকআউট ভিত্তিতে অংশ নেবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান চ্যাম্পিয়ন দল 2 লাখ ও রানার্স আপ দল পাবে 1 লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় এবং ম্যাচ সেরাদেরও পুরস্কৃত করা হবে বলে জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। 4 বার পিছিয়ে গেলেও আগামী ডিসেম্বর মাসের 14 থেকে 22 তারিখ ঢাকাতেই হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা। করোনা ভাইরাস মহামারীর কারণে এশিয়ান হকি ফেডারেশন বারবার পিছিয়ে দিয়েছিল 6 জাতির এই প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়ান হকির শীর্ষ 6 দেশকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল গত বছরের 17 থেকে 27 নভেম্বর, কিন্তু পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট স্থগিত করে AHF। এভাবে আরও 2 বার তারিখ নির্ধারণ স্থগিত করতে বাধ্য হয় AHF। এখন আবার 14 থেকে 22 ডিসেম্বর টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা। এশিয়ান হকি ফেডারেশন এই তারিখ চূড়ান্ত করেছেন। কোভিডের কারণে বেশ কয়েকবার পিছানোর পরে এবার এই তারিখটি পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের এই টুর্নামেন্টকে লক্ষ্য করে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দল গঠন করেছি, কোচ নিয়োগ করেছি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আগেরবারের যৌথ চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। বাঘা এই দলগুলোর সঙ্গে ভালো ফলের জন্য নতুন করে আবারও প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চাইছে ফেডারেশন। 5টি এশিয়ার সেরা দেশের সাথে বাংলাদেশ খেলবে। যেহেতু হোস্ট কান্ট্রি হিসেবে আমরা সুযোগ পেয়েছি, আমরা আমাদের সুযোগটি কাজে লাগিয়ে আমাদের সেরা খেলা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া হকি খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্ট, ক্লাব কাপ এবং
প্রিমিয়ার লিগে অংশ নেয় জাতীয় দলের প্রস্তুতিটাও ভালো হবে বলেই জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন হওয়া উচিত বলে মনে করেন বিদায়ী সিইসি নুরুল হুদা। 850 ইউনিয়নে ভোট 11 নভেম্বর। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বললেন ওবায়দুল কাদের। বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। ঢাকা দুবাই নিয়মিত ফ্লাইট চালু। পয়লা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে দেশের 7 বিভাগে। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 45 শিক্ষার্থী। এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে দিতে হয় 3 থেকে 15 লাখ টাকা ঘুষ, তথ্য টিআইবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।